নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, চুপ কথা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য, চুপ কথা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আর একটু ভাত দেব? এমন মুখ বুজে খাচ্ছিস কেন? পেট ভরে খা না। বনলতার কথা শুনে ওর চোখের দিকে তাকিয়ে থাকলো তমাল। বয়স 35 বছর। এই তো 5 ফুট 6-7 ইঞ্চি লম্বা, ছিমছাম চেহারা, পরনে ঢিলে ঢালা পাজামা পাঞ্জাবি, ধূসর রঙের, চোখে চশমা, হালকা দাড়ি হয়েছে। কাঁধের ব্যাগটা রেখেছে সে বারান্দার একটা চেয়ারের ওপরে। বনলতা নিজের বাড়িতে আজ নিমন্ত্রণ করেছে তমালকে। বনলতা আর তমাল প্রায় সমবয়সী বলা চলে। খুব জোর হলে বছর 1.5 কি 2 ছোট বড় হবে হয়তো। এই গ্রামেই বড় হয়েছে 2 জন। তারপরে তমাল চলে গিয়েছিল পড়াশোনা করতে তার বড় জেঠুমনির বাড়িতে। জ্যাঠা জেঠিমার সন্তানাদি ছিল না বলে তমালকে খুবই স্নেহ করতেন। তমালের বাবা মার আবার 7টি সন্তান। 3টে হয়েই মরেছে। 4টের মধ্যে 3টে মেয়ে, 1টি ছেলে। 3 জনের বিয়ে হয়ে গিয়েছে, অবশ্য ভালো আছে। তমাল এত ভালোবাসায় বড় হয়েছে, কিন্তু ওই যে বলে না, বিধাতা সবার জন্য সমানভাবে সব অঙ্ক কষে রাখেন না। কাজেই তমাল এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও বেচারা সংসার করতে পারল না। একটু একটু করে গ্রাস তুলছে মুখে। তাই দেখে বনলতা বেশ বিরক্ত হলো। পরনে তার ময়লা শাড়ি, শাখার ফাঁকে ফাঁকে কালি ঢুকে নোংরা হয়ে গিয়েছে সেই সাদা শাখা। নোয়াটা কপালে ঠেকিয়ে প্রণাম করলো একবার, কারণ হঠাৎ করেই শাখা জোড়া পায়ের আঙুল স্পর্শ করেছিল তমালের ওই ভাত পরিবেশন করতে গিয়ে। তমাল বলল, আর কত খাওয়াবি? পেট ব্লাস্ট হবে তো এবার। কি যে বলিস! রান্না ভালো হয়েছে নাকি? হ্যাঁ, খুব ভালো হয়েছে, অনেকদিন পর খেলাম। তুই যে এখানে এসেছিস খবর দিসনি কেন আমাকে? কি করে বুঝবো বলতো? আমার তো তোর তো ছোটবেলার কথা মনে নেই বল? মনে পড়ে তেঁতুল বাগানে ওই গাছে বসে দুজনে মিলে চুরি করে খেতাম? হ্যাঁ, রান্নাবাটি খেলার সময় তুই বড় হতি, আমি বউ হতাম, মনে আছে? তারপরে ধুম করে সবাই কেমন যেন বড় হয়ে গেল বল। সঞ্জয়টাও বিয়ে করে চলে গেল, আর ফিরে এলো না। আর তোতামণির তো কপালটাই পোড়া। কেন? সে নাকি ওই শহরে গিয়ে বরের সঙ্গে থেকে এমন হয়েছে যে গ্রামের মাটিতে তার নাকি পাই পড়ে না। ওর বাবা মাটা গেল বছর তো বিষ খেয়ে মরল। তমাল ঢোক গেলে। তার বাবা মাও তো আত্মহত্যা করেছে রেলে গলা দিয়ে। কিরে, খাচ্ছিস না যে? বস, চাটনি নিয়ে আসি। রাত করে আর চাটনি খাবো না, আজকাল আবার গ্যাস অম্বল ধরেছে তো। ধরবে না, চেহারা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ছোটবেলায় কি সুন্দর নাদুস নুদুস ছিলিস বলতো?
বনলতার দিকে তাকায় তমাল। মেয়েটা শ্যামবর্ণা, নাকের মাঝখানে নোলক দুলছে, কানে ছোট ছোট দুটো রিং পরা, গলায় কালো কারে একটা মাদুলি ঝুলছে, সিঁদুর চকচক করছে তেল ছিটে ওই চুলের মাঝখানে। কপালে বড় করে পড়া সিঁদুরের টিপটা গরমে ঘামে লেপটে গেছে কিছুটা। দূরে ওর স্বামী বসে রয়েছে, হুক্কো খাচ্ছিল, তবে তাকিয়ে রয়েছে কেমন একটা বিভৎস দৃষ্টিতে বনলতার দিকে। শাশুড়ি মা ঘর থেকে কেমন যেন কেসে উঠলেন। তমাল বলল, তোর শাশুড়ি অসুস্থ? হ্যাঁ রে, না না, এমনি। উনি তো আমার বিয়ের পর থেকেই সেই যে বিছানা নিয়েছেন, হাগা মোতা সব আমার এ হাতেই পরিষ্কার করতে হয়। বলেও চুপ হয়ে গেল বনলতা। বলল, এ বাবা তুই খাচ্ছিস? এমন সময় বললাম, ছিচি মুখ্য মানুষ, কি করব বল, আমার তো আর তোর মতো পড়াশোনা হলো না। ওই খাবার দাবার দেওয়া হবে নাকি নাকি অতিথি ভোজনই হবে? যাই। তমাল শুনতে পেল কথাটা। ওর স্বামী শঙ্কর বোধহয় খুব একটা খুশি হয়নি তমাল এসেছে বলে। তমাল খাবার ছেড়ে উঠে বলল, আর খাবো না, অনেক হয়েছে। তুই যে এতটা আপ্যায়ন করলি, সেই জন্য তোকে আর কি বলে ধন্যবাদ দেবো বলতো। এখন বরং আসি, রাত হয়েছে। আমাকে একটু কলতলাটা একটু দেখিয়ে দে তো। হোমা, তুই আবার কলতলায় কেন যাবি? আমি জল তুলে রেখেছি, দাঁড়া। বারান্দার কাছে এগিয়ে গেল বনলতা। তার মাটির বাড়ি, 3টে ঘর পর পর, সামনে রয়েছে জলের টিউবওয়েলটা, তার পাশ দিয়ে এই ছোট্ট একটা তুলসী মঞ্চ, পাঁচিল দিয়ে ঘেরা নেই বাড়িটা, তবে অসংখ্য গাছপালার পাঁচিল আছে সেখানে। শান্ত শীতল ছায়া আছে, আর আছে প্রকৃতির হাওয়া। বনলতার ঘরে কারেন্ট আছে, তবে বারান্দায় যেখানে বসে খাওয়া দাওয়া করে সেখানে প্রকৃতির হাওয়া যথেষ্ট। যদিও অতিথিকে আপ্যায়ন করার জন্য হাতে একটা তালপাতার পাখা সে নিয়েই বসেছিল। তার স্বামী শঙ্কর একটা পাখা দিয়ে হাওয়া খাচ্ছে আর হুক্কা টানছে। স্বামীর কথাতে বনলতা ভয় পেয়ে যে কেঁপে উঠল, এইটা বুঝতে পারল তমাল। আজ সকালবেলা বাজার করতে গিয়েছিল তমাল। গ্রামে আসার পরে একটা বাড়ি ভাড়া নিয়েছে সে। এই তো মাসখানেক মতো হতে আসলো। একসময় এই গ্রামে ওর প্রপিতামহের ভিটে মাটি ছিল, প্রচুর জমি জায়গা। জেঠু কখনোই এই জমির ভাগ চাইতে আসেনি। বাবা বরাবরই আর্থিক দিক থেকে দুর্বল, সেই কারণে জেঠু এই সমস্ত কিছু বাবার নামে দিয়ে দিয়েছিলেন। জেঠু পেশায় ছিলেন একজন নামকরা ইঞ্জিনিয়ার। জেঠিমাকে নিয়ে শহরে সুন্দর বাসা তৈরি করেছেন। দীর্ঘদিন অনেক চেষ্টা করার পরেও যখন সন্তান হলো না, শেষ পর্যন্ত একদিন জেঠিমণি খুব কান্না করলো মায়ের কাছে। তমালের বয়স তখন 7 বছর। সে সবই বোঝে। মা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ছেলেটাকে আমাকে দিয়ে দে বোন, ওকে নিজের মতো করে বড় করি। আর রইল তো তোকে মা ডাকার, তোর কতগুলো মেয়ে, হ্যাঁ, ওদের বিয়ের দায়িত্বটাও না হয় আমিই নেব, কিন্তু ছেলেটাকে আমায় দে, ওকে আমি বড় করি, মনের মতো করে পড়াই। তোর এখানে থাকলে ও মূর্খ হবে রে, ওর জ্যাঠার মতো অনেক বড় মানুষ হবে, ইঞ্জিনিয়ার হবে, তোদের ভাতের জোগাড় করবে। মা রাজি হয়ে গিয়েছিলেন চট করে। খুব একটা বেশি বুঝতেন না, সরল সাদাসিধে ছিলেন তো। কিন্তু তমালের মনে আছে, যেই দিন গ্রাম ছেড়ে ও চিরদিনের জন্য ওই জেঠুর গাড়িতে উঠেছিল শহরে আসার, মা বুকের মাঝে আঁকড়ে খুব কান্না করেছিল, যেন মরা কান্নার মতো। তারপর ধীরে ধীরে তমাল ভালোভাবে পৌঁছে স্কুল কলেজে পড়াশোনা করে যখন উন্নতি করলো, একটু একটু করে মায়ের বুকের ব্যথাও কমতে শুরু করলো। তারপরে 4 বোনের ধুমধাম করে বিয়ে, ভালো ঘরে, সব মিলিয়ে সবই ভালো ছিল। কিন্তু হাত ধুয়ে তমাল এগিয়ে আসে, ওর তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে বলে, তোর এমন ঘরে বিয়ে হবে এটা আমি কখনোই আশা করিনি রে বোন। কি যে বলিস, আমাকে আবার নামি ঘরে কে বিয়ে দেবে? হ্যাঁ, ঘটক তো ওর কথা বলেই বাবার মন জয় করে ফেলেছিল। তাছাড়া মানুষটা খারাপ না, বুঝেছিস, আমায় খুব ভালোবাসে। তুই ভালো আছিস তো? আমার দেখে বুঝছিস না? হ্যাঁ, তমাল আর বলতে পারে না, দেখে তো বুঝতেই পারছি, গায়ের যা মলিন অবস্থা,
কাপড়টা এত নোংরা ছেঁড়া, এরপরেও তুই যে কি করে ভালো থাকার কথা বলিস। অবশ্য টাকা পয়সা সুখ শান্তি দিয়ে মানুষ থাকতেই বা পারে কোথায় ভালো, আমি তো আর কম দিলাম না, তাও তো মনটা পেলাম না। কি রে, কি ভাবছিস? কিছু ভাবছি না, আসি। হ্যাঁ, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে, নমস্কার শঙ্করবাবু। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, ভালো লাগলো আপনার ভিটেতে এসে দুটি ডাল ভাত খেয়ে। আপনারাও একদিন আমার দুয়ারে পায়ের ধুলো দিয়েন। হ্যাঁ। শঙ্কর খুব একটা পাত্তা ফাত্তা দিল না, সে হুকো টানছে। তমাল বুঝতে পারল এই নিমন্ত্রণটা জোর করেই করেছে বনলতা। বাজারে গিয়েছিল আজকে তমাল নিজের পেটের ভাত জোগাড়ের জন্য একটু মাছ আনতে। চাল ডাল ঘরে মজুতি আছে, বাসা ভাড়া থাকে, আর নিজের চলার মতো একটা স্টোভ কিনে নিয়েছে। একটা ঘরই যথেষ্ট, পায়খানা বাথরুম আছে। আজ সকালবেলা ইচ্ছে হলো একটু ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খাবে। গ্রামের বাজার ভোরবেলায় বসে, বেশ ভালো ভালো টাটকা টাটকা মাছ পাওয়া যায়। শহরে এসব পাওয়া যেত, তবে এইরকম টাটকা পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। বাজারের ব্যাগটা নিয়ে বেশ প্রফুল্ল মনেই ঘর থেকে বেরিয়েছিল তমাল। এরপরে বাজারের মোড়ের মাথায় পৌঁছাতেই একটা ক্যারকারে গলা শুনে বেশ খানিকটা এগিয়ে এসেছিল সে। এমন ভাবে কথা ছোটবেলায় একজনের কণ্ঠ থেকেই শুনতে পেয়েছে। তাহার পরে সবটাই কেমন যেন মরুভূমি, কিছুই মনে পড়ে না, স্মৃতিতে সবটাই কেমন যেন ঢাকা। হঠাৎ শুনতে পেল একটা প্রবল তর্কাতর্কি চলছে, তাও আবার ওই মাছওয়ালাকে নিয়ে। কি যে বলেন, আমি আমি রোজই তো নিয়ে যাই, আজ না হয় একটু দামটা একটু কমই নিলেন। না না, কম টম নেওয়া যাবে না, এই করে করে তুমি রোজই একটা দুটো করে মাছ চুরি করো। হ্যাঁ, আমি আমি মাছ চুরি করি? হ্যাঁ, চুরি তো করোই, আমি পরে সব বুঝতে পারি, আজ আর ওসব হবে না। দেখো, ভালোই ভালোই তুমি মাছের টাকা দিয়ে তবেই মাছ কেনো, না হলে ফোঁটো দেখি এখানে। আমার আমার দরকার নেই অমন খদ্দেরকে মাছ বিক্রি করার। মা, আমি এমন করে বিপাকের মধ্যে পড়ে গিয়েছিল ওই বনলতা। আশেপাশে লোকজন জড়ো হয়ে গিয়েছে, সবাই বুঝতেই পারছে এইবার বনলতাকে মার দিতেই হবে। বলছি তো রোজ নীতি হই, কাচ্চা মই টাকা দিতে পারো না, কেমন মাছ দাও সব পচা। দেখেছো দেখেছো মায়া মানুষের কথা। এইবার পাশে বসে থাকা মাছওয়ালা, যিনি ওই মাছওয়ালারই সঙ্গী, তিনি মাছগুলো আবার কেটে কুটে পরিষ্কার করে দেন। বনলতার দিকে একটা বিদ্রুপ দৃষ্টি করে বললেন, খাইতে পারে না মাগি, গায়ের কাপড় নোংরা, এই বলে আরো বাজে ভাষায় গালাগালি দিচ্ছিলেন সেই বিক্রেতা। বনলতার চোখে জল টলটল করছে, ছেঁড়া কাপড়টা গায়ে দিয়ে ঢাকার চেষ্টা করছে নিজের উদ্ধত সেই বক্ষ দুটি, কিন্তু ঢাকা যায় কই। এইবার আশেপাশে লোকজন জড়ো হয়ে যায়। বনলতা সেখান থেকে বেরোতে যাবে এমন সময় ধাক্কা লেগে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তার ব্যাগ থেকে দুটো মাছ বেরিয়ে পড়ে, তেলাপিয়া মাছ। সঙ্গে সঙ্গে দোকানদার চিৎকার করে বলে, দেখছো, ওই দেখো, ঠিক কথায় কথায় দুইখানা মাছ ব্যাগের মধ্যে ঢুকাই নিছে মাগি, এই ধর ধর ওরে। সবাই মিলে যেই এগোতে যায়, সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেলে তমাল। ওর কাঁধ ধরে ওকে উঁচু করে দাঁড় করিয়ে বলে, বনো না। বনলতার চোখে তখন জল টলমল করছে। একবারে সে চিনতে পারে, তমাল তমাল। কেমন যেন নিজের লোক পেয়ে বাজারের মধ্যেই বনলতা তমালকে জড়িয়ে ধরেছিল। তমাল ব্যাপারটা বুঝতে পেরে ওকে সামলায়, মাছওয়ালার কাছে এগিয়ে গিয়ে বলে, কত টাকা হয়েছে? মাছওয়ালার দাম মিটিয়ে তমাল বলে, চল এখান থেকে চল দেখি। ব্যাগ থেকে পড়ে যাওয়া যাবতীয় জিনিসগুলো সে গুছিয়ে নেয়। বনলতার হাতে দিয়ে বলে, হ্যাঁ রে, তোর এখনো হাত সাফাই করার সেই অভ্যাসটা যায়নি তাই না? রান্নাবাটি খেলতে বসে মনে পড়ে ওই নন্দিনীর খেলনাবাটি তুই চুরি করতি? হ্যাঁ। হেসে ফেলে বনলতা, বলে, কি করব বল, ওই বলে না স্বভাব মরলেও যায় না। তুই কবে এলি বলতো? কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। হ্যাঁ, সেটাই তো ভাবছি। তারপরে তমাল তাকে জানায়, এই তো গ্রামের স্কুলেই শিক্ষকতা করতে এসেছি। জেঠু চেয়েছিল ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমি কি করব, আমার আবার এই পড়াশোনা করাতে খুব ভালো লাগে।
তা তোর গ্রামে এসে তোকে যে পেয়ে যাবো এটা তো বুঝতেই পারিনি। আমি বুঝি তোরে বুঝেছি। তুই উঠেছিস কোথায় বল দেখি? হ্যাঁ, সে তো সবকিছু বেচে বটতে দিয়ে চলে গেলি সবাই মিলে। হ্যাঁ, তো জেঠু জেঠিমা এরা ভালো আছে তো? হ্যাঁ আছে ভালো, জেঠিমা একটু অসুস্থ, তবে বলা হলো না তমালের। জেঠু জেঠিমা যাদেরকে বাবা মা বলেই সে এত বছর থেকেছে, তারা যে আত্মহত্যা করেছে। বনলতাকে জানিয়ে কি দরকার? সে কথাটা চেপে বলল, সবাই ভালো আছে, জেঠু জেঠিমা বাবা মা সবাই ভালো আছে। তুই তাহলে এখানে একা একা বাসা ভাড়া থাকিস বুঝি? হ্যাঁ, ওই পড়াতে হবে তো, গ্রাম থেকে শহরে যাতায়াতের কষ্টটা খুব বেশি, তাই আর যাওয়া হয় না, এখানেই থাকি। তা আমার ভিটেতে আয়, আমার এখানেই বিয়ে হয়েছে। আমার বরের নাম শঙ্কর, শহরে কাজ করে। তাই? কি কাজ করে? ওই মজুরগিরি করে, যখন কাজ হয় তখন। আমি খুব ভালো আছি, আমায় দেখে বুঝতে পারছিস না? তমাল ভালো করে দেখে নেয়, বলে, হ্যাঁ দেখে তো বুঝতেই পারছি তুই খুব ভালো আছিস। শোন, আমি আর কোনো কথা শুনবো না, আজকে রান্না করব। তুই মাছ কিনে দিলি, এই মাছ দিয়ে। আমি কোথায় কিনে দিলাম? তুই তো টাকা দিয়েছিস। মরণ, 20 টাকায় আমাকে এই মাছ দেবে? কে কাজ নেই, রোজই মাছের নাড়ি ভুড়িটা কিনে নিয়ে রান্না করে দিই। ওরা আবার মাছ ধরাতে চলে না। তাছাড়া অত টাকা পাবো কোথায় বল যে টাটকা মাছের ঝোল খাবো? তমালের বুকের ভেতরে কথাটা শুলের মতো বেঁধে। ও বলে, তোকে ওই রকম করে গালিগালাজ করলো, তুই হজম করে ফেললি? কি করব, গায়ে মেয়ে মানুষকে গালি দেবে না তো কি আদর করবে? হ্যাঁ, কথা বলিস এক একটা। শোন, ওই যে দেখতে পাচ্ছিস, দূরে হাত দেখিয়ে বলে বনলতা, ওইটা আমার বাড়ি, রাতে রান্না করব, যাবি কিন্তু? হ্যাঁ। তোর বাড়িতে সবাই রাগ করবে না? রাগ করার মতো আছে কি শুনি? শাশুড়ি খুব ভালোবাসে আমাকে, আর আমি তো স্বামী সোহাগে একেবারে পাগল হয়ে যাই। তমাল তাকাচ্ছে দূরে দিগন্তের দিকে। এমন কথা শুনে তমালের গায়ে আজ আর কোনো শিহরণ জাগে না, বিষণ্ণ প্রায় লাগে সবকিছু। যাবি তো? হ্যাঁ, তমাল বলল, নিশ্চয়ই যাব। তারপরে সে কোনো রকম দুটো নাকে মুজির সিদ্ধ ভাত গুজে চলে যায় স্কুলে। স্কুল থেকে ফেরার পরেও ওর মনে ছিল না বনলতার বাড়ি যাবার কথা। মনে পড়ল হঠাৎ করে যখন কুমুদ মাসি এলো, তাও আবার তিলের নাড়ু বানিয়ে। তমালরা যখন এখানে থাকতো তখন এই কুমুদ মাসি ওদের বাড়ি যাতায়াত করত। খুব ভালো মানুষ, সবাইকে আপন করে নেন। যখনই নতুন কিছু রান্না করেন প্রত্যেকের বাড়িতে 2-4টে করে দেওয়া চাই চাই ওনার আশেপাশে যারা। তারই মধ্যে তমাল বাসা ভাড়া নিয়েছে। ওদের বসত ভিটেতে আজকে আর চেনার উপায় নেই। সেই বসত ভিটে বিভিন্নভাবে বিক্রি হয়ে গিয়েছে, কতগুলো ঘর উঠেছে, যদিও প্রত্যেকেই বেশ গরিব। ওই কুমুদ মাসি হঠাৎ করে ডাক দিলেন সন্ধেবেলা, কই তমাল আছো? কে? মাসি, তুমি আবার কি বানিয়েছো? তিলের নাড়ু করেছিলাম রে বাবা, ছোটবেলায় তুই খুব ভালো খেতি, মনে পড়ে? মাসি, তুমি কি রোজই কিছু না কিছু করো? কি করব বল, একা মানুষ, ছেলে বউ নিয়ে শহরে থাকে, ওই 9 মাসে 6 মাসে একদিন এসে একটু ঘুরে যায়। ওরা খুব ভালো আছে দেখে আমিও ভালো আছি। তাছাড়া শহরের মেয়ের সাথে কি আর আমার সংসার করা চলে রে? ওদের জন্য করে রাখি, ইচ্ছে হয় তাই। ওরা খায় না বলে গ্রামের সবাইকে খাওয়াই। যাই হোক, কেউ তো খায়, কিছু একটাতে তো সন্তুষ্টি পেতে হয়। তমালের বুকের ভেতরে কথাগুলো তীরের মতো খোঁচা হয়ে বেঁধে। বলে, কই দেখি। একটা মুখে পুড়ে তমাল বলে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চাই এইবার কটা ওই বনলতাকে দিয়ে আসি। বনলতার নাম শুনতেই তমাল বলে, বনলতা? হ্যাঁ, আমাকে বিয়ে করে মরেছে তো, বরের কাছে রোজ মার খায়। বরটা যখন গ্রামে থাকে তখন সব ঠিকঠাক থাকে, মাল নেশা করতে পারে না। এই গ্রামে পঞ্চায়েতের লোক ধরে বনলতা একবার কি কান্না কাটি। সে বছর ওর প্রথম বিয়ে হয়েছে, ফুলসজ্জা হয়েছে, সব ঠিক আছে। ভাতারের বাড়ি সংসার করবে বলে সব ছেড়ে ছুড়ে চলে গেল। ওর বাবা মাটা কলেরায় পচে মরল, সেখানেও দেখতে যেতে দেয়নি। প্রথমে তো বুঝিনি, পরে লোককথায় সব শুনেছি। বোনকে নিজের হাতে পিঠে করে বড় হতে দেখলাম, আর সেই বনলতা এখন মার খেয়েও চুপ হয়ে থাকে। তমাল ঢোক গেলে বলে,
বলো কি মাসি, তাছাড়া কি, গ্রামের আর 5টা ছেলে মেয়ের মতো ও ছিল না। ও ছিল সব থেকে বেশি ডান পিটে আর দুষ্টু প্রকৃতির। সেই মেয়ে একদম ঠান্ডা। ওর বর একদিন ওকে এমন মারলো যে ওর বুক চিরে সব ফেটে ফুটে একাকার, মাথা পেটে গেল। বুকের মাঝে সেলাই পড়েছে কতগুলো লম্বা লম্বি। বর নাকি রীতিমতো দাঁ দিয়ে কোপাতে গিয়েছিল। এক ঘায়ে দরজা খুলে বাইরে ছিটকে পড়তেই এলাকার লোকজন জড়ো হয়ে শঙ্করকে উদম মার। শহর থেকে মোটা টাকা ইনকাম করে এনে উনি আবার চৌমাতার মোড়ে মাতালদের সঙ্গে মাতলামি করত, আর বাড়ি এসে বউটাকে ধরে মারত। ওকে বাঁচাতে গিয়েই তো ওর বাপের মাথায় লাঠির বাড়ি পড়ে বাপটা মরলো, আর ওর মা পিছলে পড়ে গিয়ে সেই যে বিছানা নিল তো নিলই। এখন যাও একটু আছে, ওই গ্রামে মোড়লের ভয়ে বউটারে কম মারে, তাই বলে কি মারে না, আমি সেই দিনও শব্দ পেয়েছি। কিন্তু সকালে দেখা বনলতার মধ্যে এমন কোনো চিহ্ন খুঁজে পায়নি তমাল। কাজেই তার কথাটা বিশ্বাস করতে একটু সময় তো লাগবেই। সে বলল, ও যে আমায় আজকে নিমন্ত্রণ করেছে খেতে যাওয়ার জন্য, ওই তো নিজের মানুষ পেলে আঁকড়ে ধরতে চায়। এখনো আমি গেলে আমায় কত খাতির যত্ন করে, আমিও জানি। যাই দেখা করে আসি, দিয়ে আসি 2টো তিলের নাড়ু। পেটে তো ভালো কিছু পড়ে না, ওই খাসির ছাঁট, মুরগির ছাঁট আর মাছের ছাঁট ছাড়া। টাটকা জিনিস খাবে দিয়ে ওর বর তো সবকিছু মদের পেছনেই উড়ায়। খুব খারাপ লাগলো তমালের। খানিকক্ষণ বসে রইল চুপচাপ, হাতে কাঁসারের বাটির মধ্যে ভর্তি তিলের নাড়ু। সিন্ধুর সঙ্গে তমালের পরিচয় হয়েছিল শহরে স্কুলে পড়ানো কালিনী। সিন্ধু তখন কলেজে পড়তো, 3য় বর্ষের ছাত্রী, স্কার্ট পরা অত্যাধুনিক এক কন্যা, বড়লোক বাপের একমাত্র মেয়ে। তমালের সঙ্গে ধাক্কা লেগে পরিচয়টা হয়েছিল। তমাল তখন হেঁটেই যাচ্ছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে। রীতিমতো সে ব্যস্ত, কারণ স্কুলে তার আজ দেরি হয়ে গেছে। ধাক্কা লেগে সিন্ধু বেশ খানিকটা ছিটকে পড়তেই লোকজন জড়ো হয়ে যায়। তমাল তাড়াতাড়ি ছুটে গিয়ে তাকে বলে, দেখতে পাইনি, সো সরি। সিন্ধু তখন বলেছিল, ঠিক আছে, ভুলটা আমারই, আমি বিপরীত সাইড দিয়ে আসছিলাম, আপনি ঠিক সাইড দিয়েই যাচ্ছিলেন, আপনারা দয়া করে কিছু বলবেন না। এরপরে পাবলিক আর কিছু বলেনি, সবাই যে যার কাজে ব্যস্ত, সময় আছে কই অন্যের ব্যাপারে নাক গলানোর মতো। কিন্তু সিন্ধুর সঙ্গে তমালের তখনই একটা চোখ চাওয়াচাই হয়ে যায়। কেমন ভাবে যেন ফেরার সময়ও সিন্ধুর সঙ্গে সেই একই স্টেশনে দেখা হতেই তমাল বলে, সকালের ব্যবহারের জন্য আমি সত্যিই খুব দুঃখিত। আসলে আমি অন্যমনস্ক ছিলাম, আমি বুঝতে পেরেছি। আর অন্যমনস্ক না থাকলে যে কেউ এমন ভাবে ধাক্কা দেয় নাকি? ও, তাহলে আপনি আমাকে ভুল ভাবেননি তো? না না, একদম ভুল ভাবিনি। তমালের মনে মনে সিন্ধুকে ভালো লাগে, আধুনিকা, বেশ সুন্দরী। তমাল বলেছিল, তাহলে 1 কাপ কফি? নিশ্চয়ই। শহরে এসে এসব আদব কায়দা তমালও শিখে গিয়েছে, অনেক ছোট থাকতেই জেঠু জেঠিমার কাছে রয়েছে না। ওরা একটা কফি শপে ঢোকে, তারপরে সেখানে বসে কফি খেতে খেতে আলাপ হয় একে অপরের সাথে আরো ঘনিষ্ঠভাবে। সিন্ধু জানায়, আমার বাবা অনেক বড় ব্যবসা করেন, সবসময় এখানে থাকতে পারেন না। এখানে আমি কাকা কাকি আর মায়ের কাছে বড়। আমার একটা বোন আছে, মাধ্যমিক দেবে এবার, মানে কাকুর বলতে পারেন। আর আপনি? আমি এখানে জেঠু জেঠিমার কাছেই থাকি, ওরাই আমার বাবা মা। আমার আসল বাবা মা যারা, তারা এখন আর পৃথিবীতে নেই। ক্যান্সারে আক্রান্ত হয়েছিল বলে 2জনই একসঙ্গে আত্মহত্যা করেছিল। সে কি? হ্যাঁ, চিকিৎসা করতে পারবে না, শুধু শুধু কতগুলো টাকা খরচ হবে এই ভয়ে। গ্রামে আমার বসত ভিটে ছিল, সব বেচে পড়তে বাবা মা চলে এসেছিল জেঠু জেঠিমার কাছে। তারপরে আমার 4টে দিদি আছে, সব বিবাহিত, দূরে দূরে থাকে, সবাই ভালো। আর আমি এখানে শিক্ষকতা করছি, বেশ যাচ্ছে। ও, তাহলে আপনার কোনো মেয়ে বন্ধু নেই, মানে গার্লফ্রেন্ড? তারপর থেকেই সিন্ধুর সঙ্গে তমালের আলাপটা আরো বেশি জমে ওঠে। এরপরে 2জনের মধ্যে দেখা করার জন্য একটা দারুণ রকমের একে অপরকে মিস করার অনুভূতি সৃষ্টি হয়। তমালও চলে আসে স্কুল থেকে তাড়াতাড়ি, ওদিকে সিন্ধু কলেজ কামাই করে। এরপরে তারা একসঙ্গে বসে ময়দানে, তারা
কাঁধে কাঁধ মিলিয়ে, কখনো বা সিন্ধুর কোলে তমাল মাথা রেখে সময় কাটাতে শুরু করে। এমনই আচমকা একদিন দেখে ফেলেছিল জেঠু। সবে সেই দিন তিনি ফিরছিলেন বাড়িতে একটা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলে। ইঞ্জিনিয়ার পদ থেকে রিটায়ার পাওয়ার পর ছোটখাটো বিজনেস করেন উনি, তাতে ভালোই ইনকাম হয়। বাড়ি আসার পরে তমালকে বেশ শক্ত করে চেপে জিজ্ঞেস করেছিলেন, তোমার জন্য পাত্রী দেখছি, বড় হয়েছ, এইবার বিয়ে থাওয়াটা আমার দিতেই হবে, না হলে আমার স্বর্গত ভাই আর ভাইয়ের বউকে আমি কি জবাব দেব? মেয়েদের প্রত্যেককে ভালো ঘরে বিয়ে দিয়েছি, কাজেই তোমাকে বিয়ে দেওয়াটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু কিন্তু আমি এত শিগগিরই না শিগগিরই না হওয়ার কি আছে? হ্যাঁ, তোমার বয়স ছেলেরা বিয়ে করে বাচ্চার বাবা অবধি হয়ে যায়, তুমি না হয় বাচ্চার বাবা পরে হয়েও। তা কি গো, মেয়েটার কথা বলেছো? আমি কার কথা বলবো? তুমি এমন কথা বলছো, তাতে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার ছেলে প্রেম করে ময়দানে বসে, রীতিমতো সেই সুন্দরীর কোলের ওপরে মাথা রেখে। তমাল লজ্জায় নিজের বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপরে জেঠু জেঠিমা সিন্ধুর বাবা মার সঙ্গে কথাবার্তা বলে খুব শিগগিরই বিয়ের ডেটটা ফাইনাল করে ফেললেন। বিয়ের পরে দিনগুলো খুব সুন্দর কাটত, দারুণ আনন্দেময় কাটত। হঠাৎ করে তমালের একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে, তাকে কয়েকদিনের জন্যে যেতে হবে ওই কালিম্পংয়ে। আরো অনেক শিক্ষকরা রয়েছে। সিন্ধুর তখন কি কান্না! বলেছিল, তোমার ছেড়ে আমি কি করে থাকবো? আমি বরং বাবার কাছে গিয়েই থাকবো। বাবার কাছে গিয়ে থাকবে কেন? এখানে জেঠু জেঠিমা আছে, তাছাড়া তোমার তো এখানে থাকতে কোনো অসুবিধা হয় না। বিয়ের আগে তো তুমি বলতে ওদেরকে তোমার খুব ভালো লাগে। সিন্ধু কেমন যেন মুখটা ভার করে ফেলেছিল। তমাল চলে যাবার পর সিন্ধুর সঙ্গে জেঠু জেঠিমার খুব অশান্তি বাঁধতে শুরু করে। বিষয়টা প্রথম থেকে তমাল খুব একটা গুরুত্ব দিয়ে দেখেনি, কিন্তু শেষ পর্যন্ত রঞ্জন যখন ওকে বলল, তোর বউ কি শুরু করেছে বলতো? মানে তুই কিছু কি বুঝিস না? সিন্ধু ভালো মেয়ে নয়। কলেজে থাকতে কলেজের বহু ছেলের সঙ্গে ওর রীতিমতো সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কটা, আমি কি বলতে চাইছি তুই ভালো করেই বুঝতে পারছিস। তোর সঙ্গে ময়দানে বসে 1 ঘন্টা সময় কাটানোর পরে ওর আরো প্রেমিক লিস্টে লেগেই থাকতো রে। কিন্তু তাহলে ও আমাকে বিয়ে কেন করেছে? বিয়ে করেছে সিঁদুর পড়লে সার্টিফিকেট পেয়ে গেল বিবাহিতের, এরপরে আর মেলামেশা করতে ওর কোনো অসুবিধা নেই তাই? কথাটা শুনে বুকের ভেতরে যথেষ্ট পরিমাণে আঘাত পেয়েছিল তমাল। হাতে নাতে প্রমাণ চাই তার, না হলে সিন্ধুকে সে ডিভোর্স দেবে কি করে? সত্যি একদিন প্রমাণ পাওয়া গেল। মাঝরাতে ঘুম থেকে উঠে লক্ষ্য করল সিন্ধু যেন কার সঙ্গে ফোনে প্রেমালাপ করে। শুধু প্রেমালাপই করে না, তার সাথে ভিডিও কলে অনেক কিছু করে, যেটা একজন স্বামী তার স্ত্রীকে দেখতে পেয়ে সহ্য করতে পারে না। তুমুল অশান্তির সৃষ্টি হয়। সিন্ধু তাকে বলে, তোর ক্ষমতা আছে আমাকে বিয়ে করে আমার খোরপোশ চালানোর? একটা মাস্টার সামান্য, ক টাকা ইনকাম করিস তুই? সবটা তোর জেঠু জেঠিমার হাতে দিয়ে দিস। বিয়ের আগে বলেছিলি জেঠু ইঞ্জিনিয়ার, প্রচুর টাকার মালিক। এমন কথা আমি তোমায় কখনো বলিনি। চুপ কর! আমাকে মিথ্যে বলে বিয়ে করে যৌন হেনস্থা করে, মানে হ্যাঁ, যৌন হেনস্থা করেছিস তুই, আমাকে টর্চার করিস তুই সব সময়। এই বলে আমি কোর্টে তোর নামে কেস ফাইল করব, তারপর তোর কাছে খোরপোশ নেব প্রত্যেক মাসে মাসে, তোকে চুষে খেয়ে নেব। জানিস না তুই কাকে বিয়ে করেছিস? এরপরের ব্যাপারটা যথেষ্ট রকমভাবে ধৈর্যের ব্যাপার ছিল। একজন ভালো উকিলকে ধরা, তার মারফত ডিভোর্সটা করতে অনেকটাই পায়ের চটি খসাতে হয়েছে তমালকে। তবুও সিন্ধুর হাত থেকে যে পুরোপুরি রক্ষা পাওয়া গেছে, এই অনেক। জেঠু জেঠিমাও তমালের সংসার ভেঙে যাওয়াটা একেবারেই সহ্য করতে পারেনি। কাজেই ওনারাও দক্ষিণেশ্বর যাবার নাম করে রেল লাইনে আত্মহত্যা করেন। এরপরে তমাল সম্পূর্ণ একা। শহরের বাড়িতে থাকতে তার দমটা বন্ধ হয়ে আসে। অনেক কষ্টে কর্তৃপক্ষকে বলে বলে চিঠি লিখে ট্রান্সফার করিয়ে নেয় সে। এইখানে এসে সে দেখতে পাচ্ছে আর একটা নারীর জীবনকে। সত্যি, দুইজন দুই রকম ভাবে, একজন টিকে থাকতে চায় আর একজন ছেড়ে দিতে চায়। তমাল রাস্তা ধরেছে বাড়ির পথে ফেরার। নিজের ভাড়া বাড়িতে ঢুকে এখন একটা আরামদায়ক ঘুম দিতে হবে।
হঠাৎ করে তমালের মনে পড়ল ওর ব্যাগটা রেখে এসেছে বনলতার বাড়িতে। কুমুদ মাসির কথা শুনে বনলতার বাড়ি যাবার প্রতি তমালের একটা আগ্রহ বেড়েছিল, আর সেই আগ্রহের টানেই তমাল ছুটতে গিয়েছিল ওর বাড়িতে। গিয়ে দেখেছিল বনলতা ভীষণ খুশি, রান্না করছে, কিন্তু ওর স্বামীর সঙ্গে পরিচয় করে দেবার পরেও সেই ব্যক্তি কথা বলেনি। বয়স অনেকটাই বেশি ওই লোকের, মোটা কালো হৃষ্টপুষ্ট শরীর, বোঝাই যায়, আর ঠোঁটের কোনা দিয়ে সবসময় কষ বয়ে পড়ছে। ঘৃণা লেগেছিল তমালের। আবার সে বিপরীত পথ ধরল, যেতে হবে আবার বনলতার বাড়ি। সেখান থেকে ব্যাগটা না আনলেই নয়, কারণ গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে সেখানে, সব থেকে বড় কথা মোবাইল ফোনটা রয়েছে ব্যাগে। কেউ না হোক স্কুল থেকে তো মাঝে মধ্যে ফোন করে ওকে, তাছাড়া ফোন একটা পার্সোনাল জিনিস, সেটা বনলতার বাড়িতে রেখে কোনো লাভ আছে কি? ওর বরটা খুব একটা ভালো লোক নন, কাজেই ফোনটা যদি আবার বিক্রি করে দেয়। বনলতার বাড়ির সামনে গিয়ে তমাল শুনতে পেল প্রচন্ড জোরে জোরে চড়থাপ্পড় মারার শব্দ। ঘরের ভেতর থেকে কান্নার গোঙানি শোনা যাচ্ছে। না, এই শব্দ শুধু মারের নয়, মারতে মারতে সহবাস করার। তমালের কান দুটো বন্ধ হয়ে আসে। ওর শাশুড়ি নাকি বিছানা থেকে উঠতে পারে না, কিন্তু তমাল দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। ছেলে বৌমার জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে শাশুড়ি মা। শুধু দাঁড়িয়েই নেই, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে বিকৃতি করে হাসছেন, দাঁত খিচানি দিয়ে বারবার বলছেন, খা মাগি খা, খা কেমন লাগে দেখ, পর ভাতারে নিয়ে খাওয়ানো, মাগি দৌড়ত কত। তমালের বুকের ভেতরটা তোল পার হয়ে যায়। সিন্ধু নাকি ওর জেঠু জেঠিমাকে খুব গালিগালাজ করতো, অকথ্য ভাষায় কথা বলতো, এমনও নাকি বলতো, আপনাদের মতো গাইয়া লোকের সঙ্গে আমার মতো শহরের মেয়ে চলে। বিয়েটা করেছিলাম ভেবেছিলাম আপনারা শহরের আবহাওয়ায় বদলে গিয়েছেন, এখন দেখছি নিতান্তই গেও অশিক্ষিত। আপনারা কি বোঝেন শহরের চাল চলন, আর আমাকে আটকে রাখবেন? আপনাদের আস্পর্ধা তো কম নয়। শুধু তাই না, আরো অনেক কিছু। কিন্তু আজ বনলতাকে নিজের স্বামীর কাছে মার খেতে খেতে সহবাস করতে দৃশ্যটা কিছুতেই সহ্য হবে না তমালের। তাই নিঃশব্দে সে ঘর থেকে বেরিয়ে গেল, ব্যাগটা এমনভাবে নিল যাতে ওর শাশুড়িও টের না পায়। সারা রাত বিছানায় ছটফট করছে তমাল, বারবার স্বপ্নে ভেসে আসছে বনলতা। বনলতা যখন ভাত বেড়ে দিচ্ছিল তখন হঠাৎ করে ওর বুকের আঁচলটা খসে পড়েছিল। তমাল তাকিয়েছিল সেইখানে, সেই বক্ষের মাঝে একটা কাঁটা দাগ। দাগটা বড় বিভৎস, দেখে মনে হচ্ছে সৌন্দর্যটা ছালাবালা হয়ে গিয়েছে একেবারে। কাঁটা দাগটা শুধু বুকেই আটকে নেই, নাভি পর্যন্ত এসে, তার মানে কতটা আঘাত করলে এতটা অসহায় হতে পারে একটা মানুষ যন্ত্রণায়। ভাবতেই তমালের গাটা শিউরে ওঠে, টাটকা রক্তের গন্ধ নাকে ভেসে আসতে ওর খাওয়া উঠে যায়। জ্যান্ত মাছগুলো জলে ছটফট করছিল, সেগুলোকে বটির একটা বাড়ির সাথে সাথে তমাল কল্পনা করতে থাকে ওর বর শঙ্কর হাতে একটা অস্ত্র নিয়ে সহবাস করতে করতে ছালাফালা করে দিচ্ছে বনলতার নরম শরীরটা, ঠিক যেইভাবে সিন্ধু ওর মুখের ভাষায় তমালকে ছিন্ন ভিন্ন করেছে। মানসিক দিক থেকে নয়, শারীরিক দিক থেকে নয়, এগুলোকে তাহলে কি বলা যায়? অবাক হয়ে যায় তমাল। দুই মানুষের দুই পৃথিবীর কত চুপ কথা লুকিয়ে থাকে। নিঃশব্দে বেরিয়ে যেতেই হঠাৎ শুনতে পায়, তমাল দাঁড়া। বনলতা ও কোথা থেকে দেখলো? ভয় পেয়ে যায় তমাল, নিজেই ঘেমে স্নান। যেন মনে হচ্ছে এমন কোনো দৃশ্য দেখে ফেলেছে ও, যেটা ওর দেখা একদম শোভা পায় না। পকেট থেকে রুমাল বার করে সে, ঘাম মুছতে মুছতে পিছন দিকে তাকিয়ে বলে, দাঁড়া, এই যে এই দেখ। কি? তোর ঘড়িটা, ওই যে কুয়োর তলায়, না না টিউবওয়েলের জল তুলতে গিয়ে তুই ফেলে রেখেছিলি। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। যখন টিউবওয়েল থেকে জল তুলে হাত ধুতে গিয়েছিল তখন পাশের কুয়ো থেকে জল এনে দিয়েছিল বনলতা। বলেছিল ঘড়িটা খুলে রাখ, যদি জল লেগে নষ্ট হয়ে যায়। সেই ঘড়িটা ফেরত দিতে এসেছে। বনলতার ঠোঁটের কোনাটা কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, সিঁদুর একেবারেই নষ্ট, কাপড়টা আরো ছিঁড়ে গেছে, ভেতরে বোধহয় ব্লাউজটা আর নেই।
প্রচণ্ড লজ্জায় নিজেই মুখটাকে নামিয়ে ফেলে তমাল। বনলতা ওর হাতে ঘড়িটা রাখে। তমাল দেখে এক হাতের শাখা ভেঙে গিয়েছে, আর এক হাতটা বেশ কালো, শক্ত করে ধরে রেখেছিল বোধহয়। বলে, আসি, তুই আসিস কিন্তু, হ্যাঁ? শোন, আবার দেখা হবে এক্ষুনি। তমাল বলে, বনলতা, আমিও ঘরহারা মানুষ, বউয়ের সঙ্গে সংসার করতে পারিনি। তুইও তো সুখী নোস রে, তবে নিজেকে পর্দার আড়ালে কি করে রাখিস? পালাবি আমার সঙ্গে? সংসার করবি আমার সঙ্গে? হ্যাঁ, আমরা দুইজনে মিলে এমন কোথাও গিয়ে বাসা বাঁধবো যেখানে কেউ আমাদের খোঁজ পাবে না, কেউ দেখবে না। তমালের চোখ কথাগুলো বলে, মুখ ফোটে না। বনলতা ওর হাতে ঘড়িটা দেয়, ওর খুব কাছে এসে বলে, আমি ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখে ভয় পাই রে। যা আছে সেটাই আঁকড়ে ধরে বেঁচে থাকতে দে আমায়। তুই আসিস, কিন্তু তোর চোখের এই ভাষা নিয়ে আমার কাছে আসিস না। আমি একটা ভেসে যাওয়া মানুষ, আমার কাছে আমার মধ্যে মিশতে গেলে তুই যে আমার সবটা দেখে পুড়ে ছাই হয়ে যাবি তমাল। তার থেকে বরং যা চুপিসারে আছে তাকে চুপচাপই থাকতে দে। দূরে কোথায় যেন শিয়ালের ডাক ভেসে আসে। নিস্তব্ধতার বুক ছিঁড়ে প্রকৃতি জানান দেয় রাত হয়েছে, এখন যার যার বাসায় ফিরে চুপ করে ঘুমের জগতে যাওয়া উচিত। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।